ভারত বিপদে, বাংলাদেশের সামরিক শক্তির চমকপ্রদ উন্নয়ন। ও মাই গড! ভিউয়ার্সগণ, বিগত সরকারের আমলে মানে শেখ হাসিনা সরকারের আমলে কিন্তু বাংলাদেশের সামরিক শক্তির অবস্থা অনেকটাই খারাপ ছিল। এক কথায় বলতে গেলে অনেকটাই খারাপ ছিল। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় আসলেন, তখন থেকেই বাংলাদেশের সামরিক শক্তির উন্নয়নের যাত্রা শুরু হয় এবং রিসেন্টলি আরো বেশি শক্তিশালী হচ্ছে। এখন কথা হচ্ছে 2026 সালে কি এমন চমকপ্রদ উন্নয়ন হচ্ছে বাংলাদেশের সামরিক শক্তিতে, যার কারণে ভারত বিপদে। হ্যাঁ ভিউয়ার্সগণ, আজকে ইন ডিটেলস সেটাই জানবো। ভিউয়ার্সগণ, দীর্ঘ অনেক দিন পর আবারও ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। বেশ অনেকটা দিন আমি ব্যক্তিগতভাবে খুবই অসুস্থ ছিলাম। এখনো যে পুরোপুরি সুস্থ সেটা বলবো না, এখনো অসুস্থ। আপনারা সবাই যে যেখানে আছেন অবশ্যই আমার জন্য প্রার্থনা করবেন যাতে সৃষ্টিকর্তা আমাকে সুস্থতা দান করে। ভিউয়ার্সগণ, আজকে আমি চানলে উনি ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর উপর রিয়েকশন দিতে যাচ্ছি। আর যে ভিডিওটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি সেই ভিডিওটার মূল বিষয়টা হচ্ছে 2026 সালে বাংলাদেশের সামরিক শক্তির কিছু চমকপ্রদ উন্নয়ন। এখন কথা হচ্ছে, এই যে উন্নয়নটা হচ্ছে এটা আসলে কি বাংলাদেশের জন্য ভালো হচ্ছে কিনা, আর এটা আসলে কি ভারতের জন্য বিপজ্জনক কিনা। হ্যাঁ ভিউয়ার্সগণ, আজকে সেটাই জান। ভিউয়ার্সগণ, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবাইত। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটা থেকে বিস্তারিত বিষয়টা ইন ডিটেলসে জেনে আসি। লেটস গেট স্টার্টেড। বেঁচে থাকবার অধিকার। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আসতে যাচ্ছে এক যুগান্তকারী পরিবর্তন। দীর্ঘদিন পর দেশের সামরিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে নেওয়া হয়েছে বিশাল এক আধুনিকায়ন পরিকল্পনা। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী 10 বছরে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে সম্পূর্ণ নতুন সক্ষমতায় গড়ে তোলার জন্য বাস্তবায়ন করা হবে একাধিক মেগা প্রকল্প। যুদ্ধক্ষেত্রের পরিবর্তিত বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ট্যাঙ্ক, উন্নত আর্টিলারি, যুদ্ধবিমান, সাবমেরিন, ড্রোন প্রযুক্তি, অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এবং ইনফ্যান্ট্রি সৈনিকদের জন্য সর্বাধুনিক যুদ্ধ সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনা ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। শুধু সেনাবাহিনীর আধুনিকায়নের জন্যই প্রায় $7 বিলিয়ন বিনিয়োগের কথা বলা হয়েছে। এই ঘোষণার পরই দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেক বিশ্লেষকদের মতে এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে শুধু বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণেও বড় পরিবর্তন দেখা যেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বর্তমান বিশ্বের সামরিক ব্যয়ের তুলনায় $7 বিলিয়ন কি সত্যি যথেষ্ট, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো পরিকল্পনা যা এখনো পুরোপুরি প্রকাশ আসেনি। সম্প্রতি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষণা দেন যে আগামী 1 দশক জুড়ে ধাপে ধাপে প্রতিরক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য 3 বছর এবং 7 বছর এই 2 ধাপে প্রকল্প পরিচালনার কথা বলা হয়েছে। প্রথম ধাপে জরুরি সক্ষমতা বৃদ্ধি এবং দ্বিতীয় ধাপে পূর্ণাঙ্গ আধুনিকায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঘোষিত তথ্য অনুযায়ী প্রায় $7 বিলিয়ন মূলত বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা বাড়ানোর জন্য ব্যয় করা হবে। তবে বিষয়টি শুধু সেনাবাহিনীতেই সীমাবদ্ধ নয়। আধুনিক যুদ্ধে স্থল, নৌ এবং আকাশ, এই 3 বাহিনী একসঙ্গে সমন্বিতভাবে অপারেশন পরিচালনা করে, যার ফলে সেনাবাহিনীর জন্য নির্ধারিত এই প্রকল্পের একটি অংশ নৌবাহিনী ও বিমান বাহিনীর সঙ্গে সমন্বয় করেও বাস্তবায়িত করা হবে। পাশাপাশি এই 2 বাহিনীর জন্য আলাদা উন্নয়ন প্রকল্প ও বাজেট নির্ধারণের কথা জানানো হয়েছে। এই অর্থ কোনোভাবে বেতন ভাতা বা প্রশাসনিক ব্যয়ের জন্য ব্যবহার করা হবে না, বরং পুরো বাজেটের লক্ষ্য থাকবে যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি। অর্থ ব্যয় করা বিষয়টা সত্যি আমার কাছে বেশ ভালো লাগছে শুনে, যে বাজেটটা এটা আসলে বেতন ভাতার মধ্যে যাবে না, শুধুমাত্র এই বাজেটটা যাবে অস্ত্রশস্ত্র এবং সরঞ্জাম কেনার দিকে। আসলে তাহলে অনেকটাই ভালো হবে আমার মতে, এটা মনে হচ্ছে। তাহলে অনেক অস্ত্রশস্ত্র এবং উন্নত অনেক কিছু ক্রয় করতে পারবে। তো এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বাকি বিষয়টা দেখে আসি।
করা হবে নতুন সমরাস্ত্র সংগ্রহ, দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা, ড্রোন উৎপাদন কারখানা স্থাপন, উন্নত প্রযুক্তি সংযোজন এবং সামরিক অবকাঠামো নির্মাণে। অর্থাৎ এটি একটি পূর্ণাঙ্গ আধুনিকায়ন কর্মসূচি, যার উদ্দেশ্য ভবিষ্যতের যুদ্ধ বাস্তবতায় বাংলাদেশকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া। বর্তমান সময়ে প্রযুক্তি নির্ভর যুদ্ধের যুগে শুধু সেনা সংখ্যা নয়, বরং উন্নত প্রযুক্তি, সমন্বিত কমান্ড ব্যবস্থা এবং নিজস্ব প্রতিরক্ষা শিল্পে একটি দেশের প্রকৃত সামরিক শক্তি নির্ধারণ করে। আর সেই লক্ষ্যে এগোচ্ছে সেই পরিকল্পনা। বাংলাদেশ আর্মির $7 বিলিয়ন প্রজেক্ট কিভাবে সাউথ এশিয়ার ম্যাপ চেঞ্জ করে দিতে পারে সেটি দেখানোর আগে চলুন কি কি সমরাস্ত্র ক্রয় এবং কোন কোন ডিফেন্স ইন্ডাস্ট্রিতে স্থাপিত হবে সেটি আগে জেনে নেওয়া যাক। প্রথমে দেখব সেনাবাহিনী কি কি অস্ত্র কিনবে এবং কি কি বানাবে। সরকারের লক্ষ্য সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা অত্যাধুনিক পর্যায়ে নেওয়া। এজন্য প্রথমে বেশ কিছু সমরাস্ত্র ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে ক্রয় করা হচ্ছে। এর মধ্যে আছে 4th জেনারেশন বা তার থেকে উন্নত প্রযুক্তির মেন ব্যাটল ট্যাঙ্ক এবং এপিসি, দূরপাল্লায় নিখুঁত আঘাত হানতে সক্ষম লং রেঞ্জের গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এবং সর্বাধুনিক ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড ওয়েপন। তবে সবথেকে বড় পরিবর্তন আসছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। দেশের আকাশ সীমাকে যে কোনো মিসাইল বা ড্রোন হামলা থেকে সুরক্ষা রাখতে অত্যাধুনিক শর্ট ও মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম কেনা হচ্ছে। এর ফলে দুর্গম সীমান্ত এবং কৌশলগত অবস্থানগুলোতে নজরদারি এবং আক্রমণ সক্ষমতা বাড়াবে। সমরাস্ত্র ছাড়াও আরও যে ইকুইপমেন্টগুলো কেনা হচ্ছে তা বাংলাদেশের ইতিহাসে প্রথম ডিফেন্স ওয়েপন, যা দিয়ে ডিরেক্ট শত্রুর ওপরে নজরদারি করা যায়। মানে সীমান্তবর্তী শত্রু ঘাঁটিগুলোতে কি কি সমরাস্ত্র, কতগুলো সেনা এবং অন্যান্য সরঞ্জাম মোতায়েন করা হচ্ছে তার রিয়েল টাইম ইন্টেলিজেন্স ইনফো কালেকশন করবে এই সকল সরঞ্জাম। পাশাপাশি শত্রুর ড্রোন ঘায়েল করার জন্য কাউন্টার ইউএভি সিস্টেম অর্ডার করা হচ্ছে, যার ফলে এনিমি ড্রোন আমাদের ফ্রন্ট লাইনে খুব একটা সুবিধা করতে পারবে না। সেনাবাহিনীর জন্য ল্যান্ড বেসড ইলেকট্রনিক ওয়্যারফেয়ার এবং জ্যামিং সিস্টেম কিনবে। তবে সব থেকে বড় গুড নিউজ হচ্ছে নিজস্ব সামরিক শিল্প স্থাপন। এক্ষেত্রেও সরকার খুবই দ্রুত এগোচ্ছে। আমাদের লোকাল ইন্ডাস্ট্রি অ্যান্ড স্কিল ম্যান পাওয়ারের বিবেচনায় প্রথমে অতি জরুরি এবং দ্রুত উৎপাদন করা যায় এমন ডিফেন্স ইন্ডাস্ট্রি স্থাপন করছে। স্মল অ্যান্ড মিডিয়াম রেঞ্জ কম্ব্যাট ড্রোন, 105 এবং 155 mm আর্টিলারি শেল, MLRS রকেট, সব ধরনের রাইফেলের বুলেট, কামিকাজি ড্রোন, সামরিক বিমান মেরামতের ফ্যাসিলিটি এবং সাজোয়া যুদ্ধযান সংযোজনের মতো অতি গুরুত্বপূর্ণ সামরিক শিল্প স্থাপনের কাজ চলমান আছে। অ্যাসল্ট রাইফেল, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, বুলেট প্রুফ ভেস্ট এবং হেলমেট উৎপাদন সক্ষমতা ডাবল করা হবে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ড্রোন ম্যানুফ্যাকচারিং প্লান্ট। বগুড়া ও চট্টগ্রামে আনম্যান এরিয়াল ভেহিকেল তৈরির যে ফ্যাসিলিটি গড়ে তোলা হচ্ছে, সেখানে ট্যাকটিক্যাল কম্ব্যাট ইউভি এবং ওয়ান ওয়ে রকেট, আর্টিলারি শেল, সাজোয়া যুদ্ধযান, এটিজিএম উৎপাদন কারখানা বাংলাদেশের প্রচলিত যুদ্ধ সক্ষমতাকে সম্পূর্ণ নতুন এক উচ্চতায় নিয়ে যাবে। ভিউয়ার্স, এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং যে বাংলাদেশে সামরিক যে শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলো মানে তৈরি হচ্ছে এবং অলরেডি হয়েছেও। তো এই বিষয়টা কিন্তু অনেকটাই ভালো এবং প্লাস পয়েন্ট বাংলাদেশের জন্য। যুদ্ধক্ষেত্রে অন্য দেশ থেকে সামরিক সরঞ্জাম আসবে, সেগুলোর জন্য অপেক্ষা করতে হবে না, নিজ দেশ থেকেই বাংলাদেশের বাহিনীগুলো ব্যবহার করতে পারবে সামরিক যে সরঞ্জামগুলো রয়েছে, বিভিন্ন অস্ত্রশস্ত্র, এমিউনেশন ইত্যাদি অনেক কিছু। তো এই বিষয়টা নিয়েও যদি আপনার ব্যক্তিগত মতামত থাকে যে আসলে কাজটা কতটা ভালো হচ্ছে, অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। শুধু ল্যান্ড ফোর্সেস নয়, নেভি এবং এয়ার ফোর্সের জন্য আছে আলাদা প্রোগ্রাম। এবার আমরা দেখি বিমান বাহিনীর প্রোগ্রাম। আধুনিকায়ন প্রকল্পের অধীনে বিমান বাহিনীকে একটি পাওয়ারফুল টেকনোলজিক্যাল ফোর্সে পরিণত করা হবে। 4+ জেনারেশন মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফট, এটা অর্ডার মোটামুটি ফাইনাল। MRCA গুলো ডেলিভারি পেলে এয়ার ফোর্সের সক্ষমতা সম্পূর্ণরূপে দেখা যাবে, কারণ এগুলো আসবে লং রেঞ্জের বিভিআর মিসাইল সহ। ইতালি, চীন ও পাকিস্তান থেকে MRCA সহ আধুনিক 4 and 4+ জেনারেশন যুদ্ধ বিমান ক্রয় চূড়ান্ত হওয়ার পথে। তখন চাইনিজ এবং ইউরোপিয়ান এয়ার টু এয়ার মিসাইল হাতে পাবে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশের কম্ব্যাক্ট ড্রোন ক্রয় প্রক্রিয়াধীন আছে। সব থেকে উল্লেখযোগ্য পারচেস হবে ভেরি লং রেঞ্জ গ্রাউন্ড বেসড আর্লি ওয়ার্নিং এয়ার ডিফেন্স রাডার। এই রাডার দিয়ে ভারত ও বার্মার সীমান্তের অনেক ভেতরের উড্ডয়ন করা সামরিক বিমান, ড্রোন, হেলিকপ্টার এবং মিসাইল শনাক্ত করা যাবে। এমনকি নেপাল, ভুটানের আকাশেও নজর রাখতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী। আর্লি ওয়ার্নিং সিস্টেমের পাশাপাশি
পাশাপাশি মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমও কেনা হবে। এটি আর্মির MRSS এর বাইরে আলাদা পারচেস। এছাড়া যুক্ত হচ্ছে নতুন সামরিক পরিবহন বিমান এবং উন্নত প্রযুক্তির সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার। উল্লেখিত সকল ইকুইপমেন্টকে ইন্টিগ্রেট করে গড়ে তোলা হচ্ছে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম, যা বাংলাদেশের 3 বাহিনীর নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের সক্ষমতা বাড়াবে। এবার আসা যাক নৌবাহিনীর কাছে। বাংলাদেশের জলসীমা প্রায় 2,07,000 স্কয়ার কিলোমিটার। এটি আমাদের অন্যতম প্রধান জাতীয় সম্পদ। এই বিশাল মেরিটাইম বাউন্ডারি সুরক্ষিত রাখতে অন্তত 8 থেকে 10টি এয়ার ডিফেন্স ফ্রিগেট, 16 থেকে 20টি মাল্টিরোল করভেট, 35 থেকে 40টি লার্জ অ্যান্টি সাবমেরিন এবং 6 থেকে 7টি সাবমেরিন অত্যাবশ্যক। কারণ কোনো নেভির ক্ষেত্রে তার টোটাল নেভাল শিপের অন্তত 3 ভাগের 1 ভাগ যে কোনো সময় কমব্যাক ডিউটিতে মোতায়েন করার সক্ষমতা থাকতে হয়। মানে বাংলাদেশের যদি 10টি ফ্রিগেট থাকে তাহলে এর মধ্যে 3 থেকে 4টি ফ্রিগেট সমুদ্রের টহলে থাকবে, 3টি ফ্রিগেট মেরামত, রক্ষণাবেক্ষণ, রিসাপ্লাই নেওয়া, ট্রেনিং এবং বাকি 3টি ট্রানজিটে থাকবে। এই আনুপাতিক হার ফ্রিগেট, ডেস্ট্রয়ার, সাবমেরিন, করভেট, পেট্রোল ক্রাফট, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং অ্যান্টি সাবমেরিন প্ল্যাটফর্মেও সমানভাবে প্রযোজ্য। পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি সাবমেরিন রকেট, ডেপথ চার্জ, টর্পেডো থাকা অবশ্যই লাগবে। হিসাব করলে দেখা যায় প্রয়োজনের তুলনায় যেই পরিমাণ নেভাল পাওয়ার দরকার তার 15 থেকে 20% আছে আমাদের। মানে 100টি জাহাজ লাগলে আমাদের 20টি আছে। এই ঘাটতি মেটাতে প্রধানমন্ত্রী নৌবাহিনীর জন্য অত্যাধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর পেট্রোল ভ্যাসেলস, সাবমেরিন, মেরিটাইম পেট্রোল, নেভাল অ্যাটাক ইউভি সহ বেশ কিছু নেভাল ওয়েপন সিস্টেম ক্রয়ের ঘোষণা দিয়েছেন। উল্লেখিত সংখ্যায় এই সকল নেভাল ভেসেল ক্রয় করতে গেলে বাড়তি 4 থেকে $5 বিলিয়ন প্রয়োজন হবে। তবে আপাতত ন্যূনতম সংখ্যায় কিনলে $2 থেকে $2.5 বিলিয়ন এনাফ। দেশের সামরিক শক্তি ও শিল্প নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্লিয়ার অ্যান্ড প্রিসাইজ প্ল্যান নিয়ে এগোচ্ছে। বাংলাদেশ যখন তার প্রয়োজনীয় সামরিক শক্তি বিল্ড আপ করবে তখন বড় বড় শক্তি বাংলাদেশকে কূটনৈতিকভাবে সাহায্য করবে। চীন, তুরস্ক, জাপান এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন পর্যন্ত আমাদের পাশে এসে দাঁড়াবে। আর মিডিল ইস্টের দেশগুলো তো আছেই। এই 7 বিলিয়নের সামরিক শক্তি 70 বিলিয়ন হয়ে দেখা দিবে তখন। সাউথ এশিয়া নিয়ে পরাশক্তিদের একটি প্ল্যান আছে, বিশেষ করে 7 সিস্টার্স এবং মিয়ানমারে। 7 সিস্টার্স অন্তত 2টি রাজ্যের স্বাধীনতা আন্দোলন আবারও চাঙ্গা হচ্ছে, আর মিয়ানমারে চলছে গৃহযুদ্ধ। এমত অবস্থায় বাংলাদেশের শক্তিশালী হওয়াটা নিজেদের নিরাপত্তার জন্য অত্যাবশ্যক। বাংলাদেশ যদি শক্তিশালী হয় তবে ভারত জোর করে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারবে না। বাংলাদেশের ভেতর দিয়ে কোনো করিডর না পেলে তারা 7 সিস্টার্সও বাঁচাতে পারবে না। মজার বিষয় হচ্ছে 7 সিস্টার্সে বাংলাদেশের হস্তক্ষেপের কোনো প্রয়োজন বা সুযোগই নেই। সেখানকার স্বাধীনতাকামীদের প্রয়োজনীয় সাজ সরঞ্জাম মিয়ানমার হয়ে আরামসে ঢোকাবে, কিন্তু 7 সিস্টার্স বাঁচাতে হলে বাংলাদেশের ভেতর দিয়ে নির্বিঘ্নে করিডর চাই দিল্লির, আর সেটা কোনোভাবে দেওয়া যাবে না ভারতকে। তো বাংলাদেশের সামরিক শক্তি বাড়ানো মানে দক্ষিণ এশিয়ায় মানচিত্র পরিবর্তন হবার সম্ভাবনা বেড়ে যাওয়া। এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। যারা যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো দেখতেই পেলাম। আমি সম্পূর্ণ বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আশা করি আপনারাও সম্পূর্ণ বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো এখানে ফাইনাল কথা হচ্ছে, সম্পূর্ণ ভিডিওটা দেখে আমি যেটা বুঝতে পারলাম, সত্যি বাংলাদেশ যেভাবে এগোচ্ছে এবং এগিয়েছে এটা ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক। তবে ভারত যদি বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে তাহলে এটা ভারতের জন্য একটা বেনিফিট, ঠিক আছে? আর যদি ভারত বাংলাদেশের কোনো ধরনের ক্ষতি করার চেষ্টা করে বা আগের মতোই দাদাগিরি করার চেষ্টা করে তাহলে এটা ভারতের জন্য অত্যন্ত বেশি বিপজ্জনক। কারণ আপনি যদি অন্য কারো ক্ষতি করতে চান সে আপনার উপকার করবে না, এটা আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরেকজনের সাথে দেখান তাহলে সেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনার সাথে দেখাবে। আপনি যদি স্বার্থপরতা করেন তাহলে সেও করবে। তাই আমার রিকোয়েস্ট ভারত সরকারের প্রতি, অতীতে যা হয়েছে সেই ভুলগুলো যাতে আবার রিপিট না করা হয়। তো ভিউয়ার্স, আশা করি আপনার বিষয়টা ইন ডিটেলসে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ রিঅ্যাকশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, ভালো লেগে থাকে, আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, আপনি চাইলে ভিডিওটাকে শেয়ার করতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।